প্রবাবিলিটি শুরু করেছিলাম হচ্ছে কয়েন টয়েন টস করে, আর আমি পুজোর মধ্যে বলেছিলাম সবাইকে কত একটা যেন 75টা না 100টা কতগুলো একটা টস করতে। তো সেটা খালি শুভম আমাকে পাঠিয়েছে, আর তো কেউ পাঠায়নি। যাই হোক, শুভম ওই কাজটা করে একটা দুর্দান্ত রেজাল্ট পেয়েছে। সেটা আমি ক্লাসের শেষে বলবো, কারণ ওই কাজটা আমি একটা অন্য কারণে করতে বলেছিলাম। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটুখানি প্রবাবিলিটিটাকে একটু ঝালাই করব। ইন দ্য সেন্স, তোরা পারমুটেশন কম্বিনেশন কি পড়েছিস এইচএসে? এটা একটু বলতো আমাকে আগে। ওই বিন্যাস পড়েছিস না? হ্যাঁ, ঠিক আছে, তাহলে ওই কনসেপ্টটা এখানে প্রচুর কাজে লাগবে। তাহলে ওইটা একটুখানি হালকা করে রিভাইজ করব। প্রবাবিলিটির যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম তার মধ্যে অ্যাকচুয়ালি ওই জিনিসগুলো সবই আছে। তো অ্যাসাইনমেন্টে অনেকগুলো প্রবলেম আছে, মোটামুটি এক এক করে একটু শুরু করা যাক। আচ্ছা, ভিডিওটা অফ করে দিই, শুধু শুধু অন করে লাভ নেই। আচ্ছা, আমার স্ক্রিন তো, হ্যাঁ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, প্রথমে আমি একটু জাস্ট ছোট করে একটা জিনিস বলে নিই। ও দাঁড়া, দাঁড়া। আচ্ছা, প্রথমে হচ্ছে যে পারমুটেশন কম্বিনেশন, এ কি হলো? কি মোটা মোটা দাগ। এ কি? 1 মিনিট। আচ্ছা, ওকে। পারমুটেশন ভার্সাস কম্বিনেশন, এমনিতে আমরা এটা কথায় কথায় একটু ইউজ করেও থাকি যে হ্যাঁ, যেমন ধর উদাহরণ হচ্ছে যে কোনো একটা বন্ধুর ফোন নাম্বার হয়তো কেউ একজন ভুলে গেছে, তখন হয়তো বললো যে এই অমুকের ফোন নাম্বারটা তো আমি ভুলে গেছি, তখন আরেকটা বন্ধু হয়তো কুললি বলে দিল, কি আর হবে, 1 থেকে 1 মানে 0 থেকে 9 পর্যন্ত যা নাম্বার আছে তার কিছুটা পারমুটেশন কম্বিনেশন করতে ট্রাই করতে থাক, নিশ্চয়ই পেয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো আমরা লুজলি ইউজ করেই থাকি। তো মেন ব্যাপারটা হচ্ছে যে সাপোজ আমাদের ক্লাসে টোটাল স্টুডেন্ট হচ্ছে 19 জন। এবার ঠিক হয়েছে। টোটাল দেয়ার আর 19 স্টুডেন্টস। এবার আমি যদি বলি যে এই 19 জন স্টুডেন্টের মধ্যে থেকে আই উইল ফর্ম গ্রুপস অফ 3 স্টুডেন্টস, তাহলে হাউ মেনি গ্রুপস? কতগুলো গ্রুপ তৈরি হবে? ঠিক আছে, এটাকে এরকমভাবে ভাবা যেতে পারে যে ধরা যাক আমার কাছে 3টে চেয়ার আছে, এবং এই 3টে চেয়ারে আমি স্টুডেন্টদেরকে বসাতে চাই, কত রকমভাবে আমি বসাতে পারি, কত রকমভাবে এক্স্যাক্টলি, হ্যাঁ, কত রকমভাবে আমি বসাতে পারি। ঠিক আছে,
তো সেটা এরকমভাবে আমরা ভাবতে পারি যে প্রথম চেয়ারটাতে আমি মানে প্রথম চেয়ারটা আমি 19 রকমভাবে ফিল আপ করতে পারি। ঠিক আছে, 19টা স্টুডেন্ট প্রত্যেকে এটাতে একজন করে বসতে পারে, তাহলে 19 রকমভাবে প্রথম চেয়ারটা ফিল আপ করা যাবে। এবার প্রথম চেয়ারটা যখন ফিল আপ করা হয়ে যাচ্ছে তখন টোটাল নাম্বার অফ স্টুডেন্টস বাকি থাকছে কজন? 18 জন। ঠিক আছে, তাহলে 2 নম্বর যে চেয়ারটা আছে সেই চেয়ারটা কত রকমভাবে ফিল আপ করা যেতে পারে? 18 রকমভাবে। ওকে, এরপর তাহলে 2 জন বসে গেল দুটো চেয়ারে, তাহলে এখন ক্লাসে কতগুলো স্টুডেন্ট বাকি থাকলো? নাম্বার অফ রিমেনিং স্টুডেন্টস, যেহেতু 2 জন অলরেডি বসে পড়েছে, তাহলে এখন বাকি রইল 19 - 2 মানে 17 জন। ফার্স্ট চেয়ারটা 19 রকমভাবে ফিল আপ হতে পারে, সেকেন্ড চেয়ারটা 18 রকমভাবে ফিল আপ হতে পারে, থার্ড চেয়ারটা 17 রকমভাবে ফিল আপ হতে পারে। তাহলে টোটাল 3টে চেয়ার কত রকমভাবে ফিল আপ হতে পারে? 19 × 18 × 17। এই 19টা স্টুডেন্টকে আমি এত রকমভাবে লিখতে পারি আর কি। ঠিক আছে, এইটাকে আমি এবার কিভাবে লিখতে পারি? 19 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 16 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালের ডেফিনেশন তোরা সবাই জানিস, তাহলে 19 × 18 × 17 ইট ক্যান বি রিটেন অ্যাজ 19 ফ্যাক্টোরিয়াল বাই 16 ফ্যাক্টোরিয়াল। এইটাকেই ম্যাথমেটিক্সের ভাষায় লেখা হয় 19p। আচ্ছা, so it is 19 factorial divided by 19 minus 3 factorial। ঠিক আছে, যেখানে 3 হচ্ছে আমার নাম্বার অফ সিটস। ঠিক আছে, 3টে সিট আছে, একটু ফ্যানটা চালিয়ে যাবে। ওকে, এবার এটাকেই ম্যাথমেটিক্সের ভাষায় লেখা হয় 19p3। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? 19টা স্টুডেন্ট, সেখান থেকে 3টে স্টুডেন্টের একটা গ্রুপ ফর্ম করছি। কত রকম গ্রুপ হতে পারে? সেই গ্রুপের সংখ্যাটা হচ্ছে 19p3। p ফর পারমুটেশন। এবার যদি এরকম আমি বলি যে এই যে 19টা স্টুডেন্ট, এবার ধরো যাক ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হলো, ফার্স্ট সেমিস্টার রেজাল্ট বেরোলো। তো এই 19 জন স্টুডেন্টের মধ্যে কেউ একজন ফার্স্ট হবে, কেউ একজন সেকেন্ড হবে এবং কেউ একজন থার্ড হবে। এখন আমি যদি জানতে চাই যে 19 জন স্টুডেন্টের মধ্যে এই যে কেউ একজন ফার্স্ট হবে, কেউ একজন সেকেন্ড হবে, কেউ একজন থার্ড হবে, এইটা কত রকম পসিবিলিটি আছে, মানে কোনটা কে হতে পারে বা কত রকম ভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারে 19টা স্টুডেন্টের মধ্যে। তাহলে এইটার সঙ্গে আগেরটার কিন্তু একটা ডিফারেন্স আছে। এখানে আমি জাস্ট বলেছি 3টে স্টুডেন্টের গ্রুপ ফর্ম করতে হবে। হ্যাঁ, তাহলে এটা একরকম জিনিস। তো 3টে স্টুডেন্টের গ্রুপ, এবার সেখানে গ্রুপে মনে কর যে মানে গঙ্গাধর, অর্পিতা আর অমরেশ। ঠিক আছে, এই 3 জন স্টুডেন্টকে নিয়ে একটা গ্রুপ হতে পারে। আবার অমরেশ, অর্পিতা, গঙ্গাধর।
এই 3 জন স্টুডেন্টকে নিয়েও একটা গ্রুপ হতে পারে। মানে বোঝা গেল, এই যে 3টে চেয়ার আমি 3টে লোককে বসাচ্ছি, গঙ্গাধর অর্পিতা অমরেশ বা অমরেশ অর্পিতা গঙ্গাধর, এটাও একটা গ্রুপ হতে পারে, এটাও একটা গ্রুপ হতে পারে। কিন্তু বিষয় হচ্ছে যে এই দুটো গ্রুপ কিন্তু অ্যাকচুয়ালি দে আর সেম গ্রুপস। এই দুটো গ্রুপ কিন্তু আলাদা নয়। হোয়ারএস এইখানে আমি যদি দেখি তাহলে ফার্স্ট যদি গঙ্গাধর হয়, সেকেন্ড যদি অর্পিতা হয়, আর থার্ড যদি অমরেশ হয়, তাহলে সেটা একটা পসিবল রেজাল্ট। আবার ফার্স্ট যদি অমরেশ হয়, আর সেকেন্ড যদি গঙ্গাধর হয়, আর থার্ড যদি অর্পিতা হয়, তাহলে সেটা কিন্তু আরেকটা পসিবল রেজাল্ট। তার মানে এই রেজাল্ট আর এই রেজাল্ট, এই দুটো কিন্তু দুটো রেজাল্টই আমাকে ধরতে হবে। এই দুটো পসিবিলিটি কিন্তু দুটো আলাদা পসিবিলিটি। হোয়ারএস এখানে কিন্তু এই পসিবিলিটি আর এই পসিবিলিটিটা অ্যাকচুয়ালি একই পসিবিলিটি, সেম। তাহলে এখানে আমি যে 19p3 পেয়েছিলাম, বা এটার থেকেও এটাও দরকার নেই, আমি এখানে যে 19 ইন্টু 18 ইন্টু 17 পেয়েছিলাম, এই যে এতগুলো পসিবিলিটি, কিন্তু এর মধ্যে কি দেখা যাচ্ছে যে সেম ঘটনাও, মানে সেম গ্রুপস ফরমেশনের চান্স আছে। ঠিক আছে, এইভাবে আমি যে ক্যালকুলেশনটা করেছি সেখানে সেম গ্রুপ ফরমেশনের চান্স আছে। তাহলে এই গ্রুপগুলো যেহেতু একই গ্রুপ, তাহলে এই নাম্বারটা দিয়ে আমাকে ডিভাইড করতে হবে। তাহলে এখানে আমাকে দেখতে হবে যে 3টে স্টুডেন্টকে দিয়ে একই গ্রুপ কত রকমভাবে ফর্ম করা যায়। অর্থাৎ এই যে 3টে স্টুডেন্ট গঙ্গাধর, অর্পিতা এবং অমরেশ, এই 3 জন স্টুডেন্টকে নিয়ে এই 3 জনের মধ্যে আবার কত রকমভাবে কম্বিনেশন পসিবল। একবার গঙ্গাধর শুরুতে থাকবে, একবার মাঝে থাকবে, একবার শেষে থাকবে, সেই পসিবিলিটির সংখ্যাটা কত। তো তোরা জানিস যে 3টে এরকম আলাদা আলাদা অবজেক্ট, তাদেরকে নিজেদের মধ্যে সাজানো যায় কত রকমভাবে না, 3 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 3 ইন্টু 2 ইন্টু 1। ঠিক আছে, তাহলে এই যে 3 দুগুণে 6, মানে 6টা এমন গ্রুপ পাওয়া যাবে যেটা একই লোকেদের দিয়ে তৈরি, একই 3টে লোককে দিয়েই 6টা গ্রুপ পাওয়া যাবে। সো 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাকে যদি অ্যাকচুয়ালি রিয়েলি কতগুলো গ্রুপ আমি পেতে পারি সেটা যদি আমাকে জানতে হয়, তাহলে অ্যান্সারটা কিন্তু 19 ইন্টু 18 ইন্টু 17 নয়, অ্যান্সারটা হচ্ছে 19 ইন্টু 18 ইন্টু 17 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। কেননা আমি সেম গ্রুপ তো নেব না, আমার তো রিপিট হয়ে যাচ্ছে, 6বার রিপিট হচ্ছে। তাহলে ফাইনালি দ্য অ্যান্সার ইজ 19p3 divided by 3 factorial or 19 factorial by 16 factorial 3 factorial. This is called 19 combination 3. কম্বিনেশন মানে হচ্ছে জাস্ট একটা কম্বিনেশন। ঠিক আছে, এখানে অর্ডারটা ম্যাটার করছে না। আর পারমুটেশন মানে হচ্ছে বিন্যাস। কম্বিনেশনে বাংলাটা আমি ভুলে গেছি। কম্বিনেশন মানে জাস্ট একটা গ্রুপ, কিন্তু পারমুটেশন মানে কিন্তু অর্ডার ম্যাটার্স। কি অর্ডারে রাখা হচ্ছে সেটা ম্যাটার করছে, বিন্যাস করছি আমি। সো এইখানে আমার দরকার পারমুটেশন। তো এখানে জিনিসটা হবে 19p3। ঠিক আছে, ক্লিয়ার? এবার এই ব্যাপারটা যদি একদম ছবির মতো মাথার মধ্যে ঢুকে যায়, তাহলে মানে কোনো রকম অঙ্কের ক্ষেত্রে, মানে অঙ্কটা যদি একটু কমপ্লিকেটেড হয় তাহলেও একদম বেসিক থেকে ভাববি। মানে যদি একটা অঙ্ক দেখে কিছুই মাথায় না আসে, তখন সিম্পল ভাববি যে এরকম কতগুলো খোপ আছে, আমি একটা একটা করে লোককে বসাচ্ছি, সেইভাবে ভাববি। তাহলে মানে যদি হঠাৎ মনে হয় যেখানে কম্বিনেশন হবে না পারমুটেশন হবে, কি হবে, অঙ্ক তো অনেক পেঁচানো রকমের হতে পারে, অঙ্কের তো কোনো শেষ হয় না। ঠিক আছে, আচ্ছা, এটা গেল একটা পার্ট যেটা আমি শুরুতে বলতাম। আর একটা বলি, সেটা হচ্ছে যে আমরা আগের দিন কন্ডিশনাল প্রবাবিলিটি পড়েছিলাম। তো সেখানে আমরা মানে টার্মিনোলজিগুলো যখন আমরা দেখছিলাম, টার্মিনোলজিগুলো দেখছিলাম, তখন আমরা দেখলাম যে দুটো জিনিস যেটা একটু একই রকম শোনায়।
এটা হচ্ছে কি একটা ইভেন্ট এ আর একটা ইভেন্ট বি, একটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ কি এ এবং বি বোথ আর টেকিং প্লেস। আরেকটা হচ্ছে এ গিভেন বি। এটার মানেটা কিন্তু এটার থেকে আলাদা। কোথায় আলাদা না, উই অলরেডি নো বি হ্যাজ হ্যাপেন্ড। এই অবস্থায় হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, বা প্রবাবিলিটি আমরা এখন বলছি না, এই অবস্থায় এ ইজ হ্যাপেনিং। প্রথমটায় কি এ অ্যান্ড বি বোথ আর হ্যাপেনিং। আর দ্বিতীয়টায় বি ঘটে গেছে এটা জানা অবস্থায় এ ঘটছে। দুটোর মধ্যে ভাষা এবং ঘটনা দুটোরই পার্থক্য আছে। সো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট বি ঘটে গেছে এটা জানা অবস্থায় এ ঘটার চান্সটা কত? বোঝাই যাচ্ছে বি ঘটে গেছে এটা জানা অবস্থায়। সো দ্যাট মিনস নিচে থাকবে প্রবাবিলিটি বি আর উপরে কি থাকবে এ ইজ হ্যাপেনিং। তাহলে যেহেতু বিটা ঘটে গেছে এবং এটা ঘটছে, তাহলে অর্থাৎ এ এবং বি দুটোই ঘটছে এইটা। তাহলে বুঝতে পারলি এ ইন্টারসেকশন বি মানে কি এ আর বি দুটোই ঘটছে। তো এ আর বি দুটোই ঘটছে, তার প্রবাবিলিটি হচ্ছে জাস্ট প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি। কিন্তু আমি যদি বলি যে বি ঘটে গেছে এটা আমি আবার অলরেডি জানি, তাহলে এ ঘটার প্রবাবিলিটি কত? তখন কি এ আর বি দুটোই ঘটছে কিন্তু বি ঘটে গেছে সেটা আবার আমি জানি, তাহলে এটাকে আমি পিবি দিয়ে ডিভাইড করছি। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম যে নাম্বার অফ ইভেন্টস যখন বি ঘটে গেছে এই অবস্থায় এ ঘটবে যতগুলো ইভেন্টে, সেইটা হচ্ছে দ্যাট ইজ ইকুয়াল টু এ এবং বি দুটোই একসঙ্গে ঘটছে সেই ইভেন্টের সংখ্যা আর বি ঘটেছে সেই ইভেন্টের সংখ্যা, এটাকে এটা দিয়ে ভাগ। তারপরে পুরো জিনিসটাকে আবার টোটাল নাম্বার অফ ইভেন্টস দিয়ে ভাগ করলে আমি এই প্রবাবিলিটি রিলেশনগুলো পাচ্ছি। তো ঠিক আছে, দুটো জিনিসের মধ্যে একটু ভাষার একটা সূক্ষ্ম পার্থক্য আছে। এবং গিভেন মানে হচ্ছে যে বি ঘটে গেছে এটা আমি জানি। ইন্টারসেকশনের ক্ষেত্রে কিন্তু কেউ একটা ঘটে গেছে এরকম কোনো প্রায়ার ইনফরমেশন আমাকে আগে থেকে দিয়ে দেওয়া হয়নি। ঠিক আছে, মানে এটা অ্যাকচুয়ালি এটার সঙ্গে সে বেটিংয়ের মিল আছে। ঠিক আছে, ক্রিকেটে তোরা তো সকলেই খেলা দেখিস, তো বেটিংয়ের সিস্টেমটা অ্যাকচুয়ালি কি, বেটিং যারা করে তারা অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে ওরা টাকা দিয়ে ভেতরের ইনফরমেশান বার করে নেয়। ভেতরের ইনফরমেশান মানে মনে কর, মানে অ্যাকচুয়ালি বেটিং কীভাবে হয় যে কোনো একটা ম্যাচ চলছে, ম্যাচে কোনো একটা টিম জিতবে সেই হিসাবে কেউ টাকা মানে করে ইনভেস্ট করে। তো এবার কে জিতবে কে হারবে এটা তো একটা প্রবাবিলিটির ক্যালকুলেশন। পৃথিবীর যে কোনো প্রকারের জুয়া অ্যাকচুয়ালি বেসড অন প্রবাবিলিটি। তো যে যত ভালো প্রবাবিলিটি জানবে সে তত ভালো জুয়া খেলতে পারবে। মানে আমি বলছি না তোরা প্রবাবিলিটি ক্লাস করেই জুয়া খেলতে চলে যাবি, সেটা আমি বলছি না। তো বেটিং যারা করে তারা অ্যাকচুয়ালি দুভাবে কাজ করে। যারা তুলনামূলকভাবে একটু অনেস্টলি বেটিংটা করে তারা অ্যাকচুয়ালি কী করে, তারা টাকা দিয়ে টিমের ভেতরকার খবর বার করে। যেমন কেউ চোট পেয়েছে বা টিমের মধ্যে কিছু একটা অশান্তি চলছে, কোনো একটা প্লেয়ারকে ড্রপ করা হতে পারে, এই ধরনের ইনফরমেশন ওরা বার করে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কন্ডিশনাল প্রবাবিলিটি, কারণ এখানে ওরা এই তলার ইনফরমেশনটা পাচ্ছে অ্যাকচুয়ালি। সে প্লেয়ার এক্স ইজ উন্ডেড। ঠিক আছে, এটা হচ্ছে একটা ইভেন্ট বি। এটা জেনে যাওয়া মানে ও পিবিটা জেনে গেল, একটা এক্সট্রা ইনফরমেশন। ঠিক আছে, এই অবস্থায় কোনো একটা টিমের জেতার প্রবাবিলিটি কত? ঠিক আছে, আর যারা খুবই ভুলভাল টাইপের বেটার তারা তো আবার অ্যাকচুয়ালি লোককে উন্ডেড করে দেয় যাতে ওদের আর কি ওরা বেটিংয়ে জিতে যায় বা ওদের টিমটা জিতে যায়। ঠিক আছে, এখন নাও
তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা খুব ইন্টারেস্টিং রিলেশন, মানে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন কন্ডিশনাল প্রবাবিলিটি অ্যান্ড ইন্টারসেকশন আর কি, বোথ আর হ্যাপেনিং। সেটা হচ্ছে পি এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু পি এ গিভেন বি ইন্টু পি বি অ্যান্ড it is equal to p b given a into pa. হলো। এই একটা জিনিস থেকে দু তিনটে ছোট ছোট জিনিস বেরোবে। ফার্স্ট হচ্ছে দ্য কনসেপ্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। একটা ইভেন্টকে, মানে দুটো ইভেন্টকে ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার আমি কখন বলতে পারি? হোয়েন ক্যান আই কল টু ইভেন্টস এ অ্যান্ড বি কেউ কারোর উপর ডিপেন্ড করছে না? কখন বলতে পারি? যখন কন্ডিশনাল প্রবাবিলিটি অর্থাৎ বি অলরেডি ঘটে গেছে এই অবস্থায় এ ঘটার প্রবাবিলিটি, এটা ইজ ইকুয়াল টু এ হওয়ার প্রবাবিলিটি। মানে বি ঘটে গেছে এই অবস্থাতে এ হওয়ার যা প্রবাবিলিটি, বি ঘটেছে বা ঘটেনি এরকম কোনো কিছু বলা হয়নি, তাতেও এ হওয়ার যা প্রবাবিলিটি সেটা একই থাকছে। অর্থাৎ বি ঘটেছে এই ইনফরমেশনটার ফলে এইটার উপর কোনো চেঞ্জ হচ্ছে না, পি এ যা ছিল তাই থেকে যাচ্ছে, যদিও আমি এখানে একটা নতুন ইনফরমেশন ইনক্লুড করেছি। এইটা যদি হয় তাহলে অবভিয়াসলি বি হলো কি বি হলো না তাতে এর কিছু এসে যাচ্ছে না, রাইট? সো দিস ইজ দ্য কন্ডিশন অফ ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। এ কে, মানে এটা যদি হয় দেন আই ক্যান সে দ্যাট এ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ বি, উল্টোটা কিন্তু নয়। বি ঘটার ইনফরমেশন দেওয়ার পরেও যদি পি এ চেঞ্জ না হয় তাহলে এ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ বি। আবার বিটা এর বি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এ, এটা আমি কখন বলতে পারবো? বি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এ, এইটা আমি কখন বলতে পারবো? যখন প্রবাবিলিটি বি আর প্রবাবিলিটি বি গিভেন এ এই দুটো যখন সেম হবে। ঠিক আছে, এবার যদি আমরা এই রিলেশনটার দিকে তাকাই তাহলে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি, this is equal to probability a given b into pb and also this is equal to probability b given a into pa. ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের ডেফিনেশন অনুযায়ী a given b আর pa একই, তাহলে this is pa into pb, এবং এটার ক্ষেত্রেও তাই, এটা হচ্ছে pb, so pb into pa. So this is alternative definition of independent events, that is if two events a and b are independent of each other then pa intersection b is just the product of the individual probabilities. ঠিক আছে, ওকে। মোটামুটি এইগুলো হচ্ছে আমাদের অস্ত্রশস্ত্র। এরপরে আমরা নাও উই আর রেডি টু ট্যাকল দ্য প্রবলেমস অফ প্রবাবিলিটি। একটু আচ্ছা, এটা তোদেরকে আমি দিয়েছিলাম বাড়িতে করার জন্য, এটা তোরা নিজেরা করবি। আমি এটা থেকে জাস্ট বেছে বেছে কয়েকটা যেগুলো একটু ক্রিটিক্যাল বলে আমার মনে হবে সেইগুলো আমি করিয়ে দেব। যেমন সিক্স সাইডেড ডাই,
প্রথম দিকেগুলো তোদের জাস্ট ইভেন্ট লিখে লিখে করতে হবে। তো প্রথম দিকেগুলো তোরা নিজেরাই পারবি। এইটা দেখা যাক। প্রবলেম নাম্বার প্রবলেম নাম্বার 27। শুভম, এই অঙ্কটা হয়েছে? তুই তো করেছিলি অ্যাসাইনমেন্টটা। হয়ে গেছে। আচ্ছা, গুড। আচ্ছা, প্রবলেম নাম্বার 27, a math class consists of 25 students, 14 female, 11 male. দুটো স্টুডেন্টকে সিলেক্ট করা হয়েছে। এবার কত রকমভাবে সিলেক্ট করা হয়েছে? 5 রকমভাবে। প্রত্যেকটার প্রবাবিলিটি জানতে চাই। যেমন প্রথমটা, একজন মেল সিলেক্ট হয়েছে এবং তারপর একজন ফিমেলকে সিলেক্ট করা হয়েছে। তো এটা সিম্পল, 14। যাই হোক, এটা তো একজনকেই সিলেক্ট করছে, তাহলে 14p1 ইন্টু 11p1, এটা হচ্ছে প্রথমটার অ্যান্সার। এরপরটা হচ্ছে নো মেলস আর সিলেক্টেড, তার মানে পুরোটাই ফিমেল গ্রুপ থেকে সিলেক্ট করা হয়েছে, তাহলে 14। আচ্ছা, এখানে দেখ কম্বিনেশন হবে, কেননা অর্ডারটা ইম্পর্টেন্ট নয়। সো 14c2, ঠিক আছে। আচ্ছা, এটা তাহলে কত কঠিন নয়, এটা আমি কঠিন ভাবলাম। শুভম, কোনটা হয়নি তুই আমাকে একটু দেখে বলতে পারবি? কন্ডিশনাল প্রবাবিলিটি পেয়েছি, 37 নম্বরটা। এটা হয়েছে তোর 37 থেকে, দেখ 37 থেকে এখানে কন্ডিশনাল প্রবাবিলিটি শুরু হচ্ছে। আর যার কন্টেন্স 5 রেড মার্বেলস নাম্বারড 1 to 5, 8 ব্লু মার্বেলস নাম্বার 1 to 8। ও, এটা বোধহয় আমি ডিসকাস করেছিলাম ক্লাসে, তাহলে এইটা করব না, এটার পরেরটা করি। আর যার কন্টেন্স 4 রেড মার্বেলস নাম্বার 1 to 4, 8 ব্লু মার্বেলস নাম্বার 1 to 8। প্রবলেম 38, 4টে রেড মার্বেল, 8টা ব্লু মার্বেল। নাম্বারিং করা আছে 1 থেকে 4 আর 1 থেকে 8। একটা ইভেন নাম্বার অড নাম্বারের গল্প আছে এখানে। পরেরটাতেই বলেছে যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্য মার্বেল ইজ, এবার অড নাম্বারড ইভেন নাম্বার এরকম একটা গল্প আছে। তাহলে আমরা একটু অড নাম্বারের ব্যাপারটা দেখে নিই। এই 4টে রেড মার্বেলের মধ্যে অড নাম্বারড মার্বেল আছে 2টো, তাহলে এখানে অড মার্বেল তোলার চান্স হাফ, এবং ইভেন নাম্বারড মার্বেল তোলার চান্সও হাফ। আচ্ছা, ব্লু মার্বেলের মধ্যে এখানেও 8 আছে, তাহলে মানে সমান সমানই হবে, তাহলে অড মার্বেল তোলার চান্স এখানেও হাফ এবং ইভেন মার্বেল তোলার চান্স এখানেও হাফ। এবার আমাকে কি জানতে চেয়েছে? ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য মার্বেল ইজ অড নাম্বারড গিভেন দ্যাট দ্য মার্বেল ইজ ব্লু, আর ইট ইজ ব্লু গিভেন দ্যাট দ্য মার্বেল। খুব সুন্দর অঙ্কটা, দুরকমই জানতে চেয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা দেখার সেটা হচ্ছে যে কোনো প্রবাবিলিটির অঙ্কে প্রথম কাজ হচ্ছে ইভেন্টটাকে আইডেন্টিফাই করা, ডিফাইন অর আইডেন্টিফাই দ্য ইভেন্ট। যে কোনো প্রবলেম সলভ করা, সেটা ম্যাথ ফিজিক্সই হোক, মেকানিক্স হোক, যাই হোক, সেটার নির্দিষ্ট স্ট্র্যাটেজি আছে। ওই স্ট্র্যাটেজিটা ঠিকমতো ফলো করলে খুব ঝামেলার অঙ্ক না হলে মোটামুটি অঙ্কগুলো হয়েই যায়। তো প্রবাবিলিটির অঙ্কে যেমন প্রথম কাজ হচ্ছে ইভেন্টটাকে ঠিক মতো ডিফাইন করা, ওখানেই তোর অর্ধেক কাজ হয়ে যাবে।
এখানে যেমন কোশ্চেন দুটো পড়লেই বোঝা যাচ্ছে যে এখানে অ্যাকচুয়ালি দুটো ইভেন্ট আমার কাজে লাগবে। ইভেন্ট এখানে অনেক রকমই ডিফাইন করা যায়, সেটা তোরা আগেই দেখেছিস, কিন্তু এখানে কাজের ইভেন্ট হচ্ছে দুটো। ফার্স্ট ইভেন্ট হচ্ছে ইভেন্ট এ, দ্য মার্বেল ইজ ব্লু। আর সেকেন্ড ইভেন্ট হচ্ছে দ্য মার্বেল ইজ অড নাম্বারড। ঠিক আছে, এবার কোশ্চেন। প্রথম কোশ্চেন হচ্ছে মার্বেল ইজ অড নাম্বারড গিভেন দ্যাট মার্বেল ইজ ব্লু, অর্থাৎ মার্বেল ইজ অড নাম্বারড বি গিভেন দ্যাট মার্বেল ইজ ব্লু এ। এটা একবার জিজ্ঞেস করেছে, এটা ফার্স্ট কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেনে জাস্ট উল্টোটা জিজ্ঞেস করেছে, অর্থাৎ দ্য মার্বেল ইজ ব্লু গিভেন দ্যাট দ্য মার্বেল ইজ অড নাম্বারড। অর্থাৎ ব্যাপারটা অনেকটা এরকম যে আমি চট করে একটা মার্বেল হাতে তুলে নিয়েছি, তুলে নিয়ে এবার তোকে আমি জিজ্ঞেস করছি যে বলতো মার্বেলটা ব্লু কিনা। এবার তুই কোনো একটা ভাবে টুক করে দেখে নিয়েছিস যে মার্বেলটার গায়ে একটা অড নাম্বার দেওয়া আছে, তার মানে এটা কিন্তু গিভেন হয়ে গেল, মানে এটা তোর কাছে একটা ক্লু, বা আমি হয়তো তোকে একটা ক্লু দিয়েছি অ্যাকচুয়ালি যে এটা কিন্তু অড নাম্বার, এটা একটা ক্লু। এবারে তুই বল যে মার্বেলটা ব্লু কিনা, তাহলে তোর কারেক্ট অ্যান্সার দেওয়ার প্রবাবিলিটিটা কত। এইটা হচ্ছে মানে গল্পটা এরকম আর কি। ঠিক আছে, গিভেন মানে কিছুই না, আমি একটা বল তুলেছি, তুলে তোকে বলছি যে এটা রেড না ব্লু সেটা বল, বা এটা অড নাম্বার না ইভেন নাম্বার সেটা বল, সঙ্গে আমি ক্লু হিসাবে তোকে গিভেন ক্লু দিয়ে দিচ্ছি যে এটা কিন্তু রেড বা এটা কিন্তু ব্লু। আচ্ছা, এটা জানার জন্য আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি ফ্রম ডেফিনেশন দুটো জিনিস আমার বেসিক্যালি জানা দরকার, দুটো বের করার জন্যই। সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি জানতে হবে, পি এ জানতে হবে, পি বি জানতে হবে। ভেরি সিম্পল। সো ইভেন্ট এ হচ্ছে মার্বেল ইজ ব্লু, তাহলে প্রবাবিলিটি পি এ ইজ 8 ডিভাইডেড বাই 12, এবং সেকেন্ড টাইম মার্বেল ইজ অড নাম্বারড। এটা এমনি ডাইরেক্ট লেখা চাই, তবু একটু হিসাব করেই বলি। তাহলে 4টে রেড মার্বেলের মধ্যে 2টো অড নাম্বারড আছে, আর 8টার মধ্যে 4টে অড নাম্বারড আছে। সো 6 টোটাল, আর এমনি টোটাল মার্বেলের সংখ্যা হচ্ছে 12। তাহলে প্রবাবিলিটি দ্যাট মার্বেল ইজ অড নাম্বারড ইজ হাফ। এটা হচ্ছে পি বি। আর কি বাকি রইল? প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি। আমি সাজেস্ট করবো এগুলো একবারে না লিখে কিসের প্রবাবিলিটি সেইটা লিখতে। প্রবাবিলিটি দ্যাট মার্বেল ইজ ব্লু অ্যান্ড অড নাম্বারড। ব্লু এবং অড নাম্বারড মার্বেলের সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মার্বেলের সংখ্যা। টোটাল মার্বেলের সংখ্যা হচ্ছে 8 4 12। ব্লু অড নাম্বারড মার্বেলের সংখ্যা কতগুলো? 8এর মধ্যে 4টে অড নাম্বার আছে, সো ইট ইজ 4/12, সো ইট ইজ 1/3। ব্যাস। সো নাও ইউ হ্যাভ ইউর অ্যান্সার। প্রথমটার উত্তর হবে 1/3 ডিভাইডেড বাই 4 দুগুণে 8, 3 4 12 ডিভাইডেড বাই 2/3। আর দ্বিতীয়টার উত্তর হবে 1/3 ডিভাইডেড বাই হাফ। ঠিক আছে, ক্লিয়ার? কোথাও কোনো কোশ্চেন থাকলে বলবি। আর শুভম কোনো অঙ্ক যেগুলো হয়নি বা ডাউট আছে সেগুলো আমাকে বলতে পারি, সেগুলো তাহলে এখানে বলে দেবো। ম্যাম 40 একটা একটু করে দিলে ভালো হয়। 40
40. Find the probability of rolling 1 on a fair die given that the last 3 rolls were all ones. Rolling 1 একটা ফেয়ার ছক্কা আছে, প্রবাবিলিটি, আচ্ছা এইটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। একটা জিনিস বলে দিয়েছে, কি বলে দিয়েছে, যে লাস্ট 3 বার ছক্কা চেলে আমি পুট পেয়েছি, পুটই তো বলে লুডো খেলায়। তাহলে মানে এমনিতে দেখ, এমনিতে এটা ফেয়ার ডাই বলছে, ফেয়ার ডাই বা আনবায়াসড ছক্কা, সেটা চাললে 1 পাওয়ার probability of getting 1, সেটা আমার নর্মালি হওয়া উচিত 1/6, কিন্তু আমরা অনেক সময় বলি না এই ছক্কাটার কিছু প্রবলেম আছে, আমার সবসময় পুট করে। তো এটা অনেকটা সেই রকম যে একটা কেউ খেলার সময় পরপর 3 বার রোল করেছে, 1 পেয়েছে। 3 consecutive rolls, আচ্ছা এটা আনবায়াসড হলে তখন পেতাম, আচ্ছা 3 consecutive rolls of the die পরপর 3 বারই 1 পড়েছে। আচ্ছা এই অঙ্কটাতে একটা গন্ডগোল আছে, সেটা হচ্ছে যে প্রথমেই ডাইটাকে ফেয়ার বলে দেওয়া হচ্ছে। প্রথমেই যদি ডাইটাকে ফেয়ার বলে দেওয়া হয় তাহলে অ্যান্সারটা হওয়া উচিত 1/6, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে অঙ্কটার ল্যাঙ্গুয়েজটা একটুখানি উল্টোপাল্টা দেওয়া আছে, এবং ডাইটা মানে তাহলে তো অঙ্কটার কোনো মানেই থাকে না। ডাই যদি প্রথমেই বলে দেয় কেউ ফেয়ার, তাহলে 1 পাওয়ার চান্স তো 1/6ই হবে, তাহলে তো অঙ্কটার কোনো মানে নেই। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে ফেয়ারটা এখানে ভুল করে বলেছে আর কি, বা ফেয়ারটা হয়তো বলেছে কিন্তু আসলে এটা মিন করেনি। তাহলে অ্যাকচুয়ালি অঙ্কটাতে বলতে চেয়েছে যে একটা ছক্কা আছে যেটা মোস্ট প্রবাবলি হয়তো সেটা বায়াসড ডাই, এবং আমি পরপর 3 বার রোল করে 1 পেয়েছি। হ্যাঁ, তাহলে এখানে ইভেন্টটা, তাহলে আমি এখানে প্রথমত 1/6 অবশ্যই নয়, যেহেতু আনবায়াসড নয়, হয়তো এটা বায়াস, সেজন্য অবশ্যই প্রবাবিলিটি 1/6 নয়, অন্য একটা কিছু আসতে পারে। এখন প্রশ্ন হচ্ছে আমি এখানে ইভেন্টটা কি ডিফাইন করতে পারি। ইভেন্ট আমি এরকম একটা ডিফাইন করি, অনেক সময় অঙ্কটা শুরু করে একটু এগোনোর পরে বোঝা যায় যে এই ইভেন্টটা নয়, অন্য কিছু ইভেন্ট ডিফাইন করলে ভালো হতো। আচ্ছা ইভেন্ট আমি এটা একটা ডিফাইন করতে পারি যে 1 is obtained if I roll this die. ঠিক আছে, এবং পরপর 3 বার রোল করে আমি 1 পেয়েছি। 1 is obtained if I roll this die, তাহলে তার সঙ্গে আরেকটা জিনিস যেটা ইনক্লুড করা উচিত, ঠিক আছে। আচ্ছা এবার যেহেতু এটা আনবায়াসড ডাই, আচ্ছা আমাকে তো এটাই জানতে চেয়েছে, এটাই কিন্তু আমার কোশ্চেনটা, যে আমি যদি ডাইটাকে একবার চালি তাহলে আমার সেটা পাওয়ার প্রবাবিলিটিটা কত। তো ধরা যাক দ্য প্রবাবিলিটি ইজ স্মল পি উইচ ইজ নট ইকুয়াল টু 1/6, ঠিক আছে। আচ্ছা এইবার আমি যেটা আমাকে বলে দিয়েছে সেইখানটাতে আসি, সেটা হচ্ছে যে পরপর 3টে থ্রোতে 1 পাওয়া গেছে। তাহলে তাহলে এটা একটা ইভেন্ট যেটা আমাকে বলে দিয়েছে।
তাহলে এটাকে আমি একটা ইভেন্ট ডিফাইন করি। সাপোজ আমি একটা ইভেন্ট এ ডিফাইন করছি যেখানে 3 কনজিকিউটিভ রোলে 1 পাওয়া গেছে। এবার এটাই আমার গিভেন। তাহলে অ্যাকচুয়ালি আমার কোশ্চেনটা হচ্ছে প্রবাবিলিটি E1 গিভেন A হোয়াট। এটা যদি আমাকে বার করতে হয় তাহলে আমাকে কি জানতে হবে? E1 ইন্টারসেকশন A ডিভাইডেড বাই PA। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার PA-টা কি পরপর 3টে কনজিকিউটিভ রোলে 1 পাওয়া গেছে। 1 is obtained if I roll this die PE1, সেটাকে আমি স্মল p ধরেছি। পরপর 3টে রোলে 1 পাওয়া গেছে, যেহেতু প্রত্যেকটা রোল ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, মানে প্রত্যেকটা ছক্কা চালছি, অবভিয়াসলি প্রত্যেকটা চালা আগের চালার থেকে ইন্ডিপেন্ডেন্ট। তাহলে প্রথম যে চাললাম তখন আমার 1 পাওয়ার প্রবাবিলিটি স্মল পি, এই যে এখানে স্মল পি আছে, প্রথম যে চাললাম সেখানে আমার 1 পাওয়ার প্রবাবিলিটি স্মল পি। তারপর সেকেন্ড টাইম এই ডাকলো নাকি? হ্যাঁ দাঁড়াও, যাচ্ছি। পরের বার যে চাললাম তখনও আমার 1 পাওয়ার প্রবাবিলিটি স্মল পি, এবং তারপরের বার যে চাললাম তখনও আমার 1 পাওয়ার প্রবাবিলিটি স্মল পি, অর্থাৎ পি কিউব। সো প্রবাবিলিটি অফ ইভেন্ট এ, যে 3টে কনসিকিউটিভ রোলে আমি 1 পাবো, তার প্রবাবিলিটি হচ্ছে পি কিউব। নাও উপরে কি আছে? E1 ইন্টারসেকশন এ, তাই তো? এখন E1টা কি? E1 হচ্ছে সিম্পল একটা রোলে 1 পাওয়ার প্রবাবিলিটি। তার মানে প্রবাবিলিটি দ্যাট I am getting 1 in a roll and I got 1 in 3 previous rolls। কোনো একটা পার্টিকুলার রোলে আমি 1 পাবো, তার প্রবাবিলিটি P। এছাড়া আমি আরও 3টে রোলে 1 পেয়েছি, তাদের প্রবাবিলিটি প্রত্যেকবারই P ছিল। সো দ্য অ্যান্সার ইজ P⁴। কোথাও কোনো লজিকে কোশ্চেন থাকলে বলবি। তাহলে দেয়ারফর মাই অ্যান্সার ইজ P⁴ বাই পি কিউব ইকুয়াল টু পি। খুব ইন্টারেস্টিং এই কারণেই, এই পিটা যদি মানে ডাইসটা যদি আনবায়াসড হয় তাহলে এই পি এর ভ্যালু তো 1/6 হবে, আর ডাইসটা যদি বায়াসড হয় তাহলে এই পি এর ভ্যালু কিছু একটা হবে। যেহেতু পরপর 3টে রোলে আমি 1 পেয়েছি, সুতরাং মানে এটা বায়াসড হওয়ারও একটা চান্স আছে, তার জন্যই আমি এটাকে স্মল পি ধরলাম। প্রশ্ন মানে পয়েন্টটা হচ্ছে এটাই যে মানে 1 পাওয়ার যা প্রবাবিলিটি সেটা আগের 3 বারে 1 পড়লেও যা হবে, মানে না হলেও ব্যাপারটা একই হবে। মানে আমি বলতে চাইছি অরিজিনাল যে মানে 1 পাওয়ার যে প্রবাবিলিটি পি ছিল সেটা গিভেন হওয়ার পরেও এটা পি থেকে গেল অরিজিনালি যা ছিল, আর গিভেন যে লাস্ট 3 বার 1 পড়েছে তখনও প্রবাবিলিটিটা একই থেকে গেল। এটার কারণটা কি? এটার একটাই কারণ, সেটা হচ্ছে দ্য রোলস ওয়্যার ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। প্রত্যেকটা ছক্কা চালা একে অপরের থেকে অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট। একবার ছক্কা চালে কি পেলাম সেটা পরের বারের উপর কখনোই সেটার ইনফ্লুয়েন্স করে না।
ফলে ছক্কাটা যেমনই হোক আর আগের চালাচালিতে যাই হোক না কেন, যেহেতু এগুলো ইন্ডিপেন্ডেন্ট, তাই আমরা অঙ্কটা জাস্ট পড়েই এটা বলে দিতে পারতাম যে দ্য প্রবাবিলিটি ইজ আইদার 1/6 ইফ ইট ইজ আনবায়াসড। এটা এখানে বলেও দিয়েছে যে এটা আনবায়াসড। আর যদি বায়াসড হতো তাহলে স্মল পি হতো, পরেই বলে দেওয়া যেত। কেননা একটা ছক্কা যখন আমি চালছি, সেটা ছক্কাটা বায়াসড হোক বা আনবায়াসড হোক, প্রত্যেকটা যে চালা হচ্ছে, প্রত্যেকটা চাল একটা আরেকটার সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট, দে আর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। সুতরাং কন্ডিশনাল প্রবাবিলিটি আর অরিজিনাল প্রবাবিলিটি শুড বি ইকুয়াল। অঙ্কটা আসলে খুব ছোট, আমি ব্রেক করে করে এই কারণে দেখালাম যাতে পুরো মানে ব্যাপারটা বুঝতে পারিস যে ইভেন্টের ইন্ডিপেন্ডেন্স বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়। সরি, ঠান্ডা লেগেছে।